প্রেমে পড়া এই অনুভূতিটা জানেন তো একই সাথে খুব চেনা আবার কেমন যেন রহস্যময়। এটা এমন একটা অভিজ্ঞতা যা আমাদের পুরো পৃথিবীটাকেই এক মুহূর্তে বদলে দিতে পারে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই জাদুকরী অনুভূতির পেছনের কারণটা খুঁজে বের করি। এর আবেগ আর বিজ্ঞান দুটো দিকেই দেখব। এই প্রশ্নটা মনে হয় আমরা সবাই নিজেদের কখনো না কখনো করেছি, তাই না? এটা আসলে এমন একটা সার্বজনীন অনুভূতি যা ধর্ম, বর্ণ, ভাষা, এমনকি সময়কেও ছাপিয়ে আমাদের সবাইকে যেন একটা অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে। আর সবকিছুর শুরুটা তো হয় ঠিক এখান থেকেই, তাই না? কাউকে দেখার সঙ্গে সঙ্গেই বিকের ভেতরটায় সেই পরিচিত কিন্তু একদম অপ্রত্যাশিত একটা কাঁপুনি মনে হয়, যেন হৃৎস্পন্দন তার নিজের ছন্দটাই হারিয়ে ফেলেছে। এরপরই আসে সেই মিষ্টি অকারণ আনন্দটা, যখন শুধু একজনের কথা ভেবেই ঠোঁটের কোণে হাসি চলে আসে আর চারপাশের সবাই অবাক হয়ে জানতে চায়, কি ব্যাপার, এত খুশি কেন? কিংবা ধরুন মাঝরাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আনমনে হেসে ওঠা, পুরোটাই যেন এক অন্যরকম ভালো লাগা। আর তখন ঠিক এমনই তো মনে হয়, তাই না? যেন কেউ একজন এসে এক ঝটকায় পৃথিবীর সব রঙকে আরও অনেক বেশি জীবন্ত করে দিয়ে গেছে। চারপাশের সবকিছু কিন্তু আগের মতোই থাকে, কিন্তু আমাদের দেখার চোখটাই যেন পাল্টে যায়। তখন বাসের জানালার বাইরে বয়ে যাওয়া বাতাসটাও মনে হয় কানের কাছে এসে কোনো গোপন কথা বলে যাচ্ছে। আচ্ছা, এই যে এত তীব্র অনুভূতি, এত কিছু বদলে যাওয়া, এর পেছনে কি শুধুই মন বা আবেগ কাজ করছে, নাকি আমাদের মস্তিষ্কের ভেতরেও কোনো জটিল রাসায়নিক খেলা চলছে? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা। এটা শুনতে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু গবেষণা কিন্তু ঠিক এটাই বলছে। প্রেমে পড়ার প্রথম দিকে যে অসম্ভব উত্তেজনা, আনন্দ আর একটা ঘোরের মধ্যে আমরা থাকি, তার কারণ হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমটা চালু হয়ে যায়, যা আমাদের ঠিক এক ধরনের নেশার মতো অনুভূতি দেয়। আসলে আমাদের মস্তিষ্কের ভেতরের এই প্রেম কাহিনীর প্রধান চরিত্র কিন্তু এই তিনটে। ডোপামিন আমাদের দেয় সেই তীব্র আনন্দ আর উত্তেজনা। অক্সিটোসিন সাহায্য করে একটা দীর্ঘস্থায়ী বন্ধন তৈরি করতে। আর সেরোটোনিন, ওটা আমাদের আবেগের লাগামটা ধরে রাখে। তার মানে আসল খেলোয়াড়টা হলো ডোপামিন। এই হরমোনটা বেড়ে যাওয়ার কারণেই নতুন ভালোবাসার অনুভূতি এতটা তীব্র আর সর্বগ্রাসী হয়ে ওঠে। আমরা সারাক্ষণ শুধু একজনের কথাই ভাবতে থাকি, তার সঙ্গে থাকতে চাই, হাজার মানুষের ভিড়ের মাঝেও চোখ দুটো যেন শুধু তাকেই খুঁজে বেড়ায়। আর এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। বিজ্ঞানীরা দেখেছেন যে প্রেমে পড়ার একদম শুরুর দিকে আমাদের মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা হঠাৎ করে কমে যায়। আর ঠিক একই জিনিসটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি রোগীদের মধ্যেও দেখা যায়। আর ঠিক এই কারণেই আমরা ভালোবাসার মানুষটাকে নিয়ে এক ধরনের আবেশ বা ঘোরের মধ্যে থাকি। এই যে এত সব রাসায়নিক পরিবর্তন, এর ফলে কি হয় জানেন? আমাদের মস্তিষ্কের যে অংশটা যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করে, সেটা সাময়িকভাবে প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। আর এর ফলে আমরা সঙ্গীর কোনো খুঁত বা ভুল ত্রুটি দেখতেই পাই না। সবকিছুই তখন নিখুঁত মনে হয়। বেশ, আমরা অনুভূতিটা বুঝলাম, তার পেছনের বিজ্ঞানটাও একটু জানলাম। কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হওয়ার সময় এসেছে। এই যে তীব্র অনুভূতিটা হচ্ছে, এটা কি সত্যিই দীর্ঘস্থায়ী ভালোবাসা, নাকি শুধুই একটা ক্ষণিকের মোহ? জীববিজ্ঞানী হেলেন ফিশারের গবেষণা অনুযায়ী রোম্যান্টিক ভালোবাসা সাধারণত এই তিনটে ধাপ পেরিয়েই এগোয়। প্রথমে আসে শারীরিক কামনা, তারপর জন্মায় সেই তীব্র মানসিক আকর্ষণ, আর সবশেষে তৈরি হয় একটা দীর্ঘস্থায়ী সংযুক্তি, বা যাকে আমরা বলি মায়ার বাঁধন। এখানেই কিন্তু মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। মোহ জিনিসটা তৈরি হয় কল্পনা বা ফ্যান্টাসির ওপর, যেখানে আমরা অন্য মানুষটাকে প্রায় নিখুঁত বা আদর্শ ভেবে নিই। অন্যদিকে ভালোবাসা কিন্তু বাস্তবতাকে মেনে নেয়, একজন মানুষের ভালো মন্দ সবটা মিলিয়েই তাকে গ্রহণ করে। আর দেখুন, এই বিষয়টা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। মোহ আসলে আমাদের নিজেদের ইচ্ছারই একটা প্রতিফলন। আমরা সঙ্গীর মধ্যে ঠিক সেটাই দেখি যা আমরা দেখতে চাইছি। কিন্তু ভালোবাসা হলো একটা আয়নার মতো, যা মানুষটার আসল রূপটা তুলে ধরে এবং সেটা কি ভালোবেসে গ্রহণ করে। তাহলে এই যে তীব্র নেশার মতো অনুভূতিটা, এটা কি সারা জীবন একই রকম থাকে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এটা একটা নতুন, আরও গভীর চেহারা নেয়? চলুন তো দেখি এই যাত্রাটা ঠিক কেমন হয়।
একটা সম্পর্কের প্রথম 6 মাস সাধারণত ওই রাসায়নিক ঝড়ের মধ্যেই কাটে। কিন্তু তারপর ধীরে ধীরে সেরোটোনিনের মাত্রাটা স্বাভাবিক হতে শুরু করে, আর আমরা সঙ্গীকে আরও বাস্তব চোখে দেখতে শিখি। এরপর অক্সিটোসিন হরমোনের প্রভাব বাড়তে থাকে, যা সেই তীব্র আবেগের চেয়েও বেশি করে নিরাপত্তা, বিশ্বাস আর একটা স্থায়ী বন্ধন তৈরি করে। আর এই সংযুক্তিটাই ভালোবাসাকে একটা অদ্ভুত সুন্দর বৈপরীত্য এনে দেয়। এখানে একে অপরের প্রতি একটা দায়িত্ববোধ থাকে, যেটা হয়তো পরাধীনতার মতো শোনায়, কিন্তু আসলে এটা স্বেচ্ছায় বেছে নেওয়া একটা খুব মিষ্টি বাঁধন। এটা এমন একটা স্বাধীনতা যেখানে দুজন মানুষ একসাথে থেকেও কেউ নিজের সত্তা হারিয়ে ফেলে না। আমরা আমাদের এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা অনুভূতি আর বিজ্ঞানকে যেন আলাদা আলাদা করে দেখছিলাম। এখন সময় হয়েছে এই দুটোকে একসাথে মিলিয়ে দেখার। দেখুন, বিজ্ঞান হয়তো আমাদের মস্তিষ্কের ভেতরের সব রাসায়নিক খেলাটা ব্যাখ্যা করে দিতে পারে, কিন্তু ভালোবাসার ওই বিশেষ মুহূর্তগুলো যে স্মৃতি আর অনুভূতি তৈরি করে, তা সব ব্যাখ্যার ঊর্ধ্বে। এই মুহূর্তগুলোই আমাদের জীবনে চিরস্থায়ী হয়ে থেকে যায়। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করছি, এই একটা প্রশ্ন রেখে। বিজ্ঞান হয়তো আমাদের বলে দিতে পারে যে কিভাবে আমরা প্রেমে পড়ি, কিন্তু কেন এই অনুভূতিটা আমাদের কাছে এত দামি, এর আসল অর্থটা কি, সেই উত্তরটা বোধহয় আমাদের সবার নিজেকেই খুঁজে নিতে হবে।